আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন তারা এখান থেকে কোটি কোটি টাকার চাঁদা তোলেন। রোজ যে টাকা এখান থেকে তারা তোলেন, এই টাকা দিয়ে একটা দলকে সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া যায়, স্বর্ণ দিয়ে বাঁধানো যায়, এইরকম চাঁদা তারা প্রথমে পাঠিয়েছে কি দাওয়াতি বাহিনী, খালি হাতে, একেবারে খালি হাতে। ঘটনা শুনে আপনাদের মনে হতে পারে, আরে রাসূল কি নাউজুবিল্লাহ কি বোকামি ট্রেনা করেছেন, ওরা দাওয়াত গ্রহণ করবে, একটা রাসূল একজন দাওয়াতি বাহিনী পাঠিয়েছেন, সেখানে তো আসলে যুদ্ধের প্রস্তুতি কোনো প্রয়োজন ছিল। আপনি নিরীহদের উপর, দাওয়াতি বাহিনীদের উপর, যারা আপনাদেরকে কিছুই করে না, একটা লাঠি পর্যন্ত নিয়ে রাস্তায় নামে নাই, তাদেরকে পেয়ে আপনারা ইচ্ছা মতো পিটাবেন, তারা কি ঘরে এরপরে কি তারা বসে থাকবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বন্ধুদেরও কিন্তু আপনি ফোনে পান নাই। আবার সেই দিন আসার আগে আপনি চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আজকে তারা রণপ্রস্তুতি নিয়ে শত শত স্টাম্প হাতে নিয়ে আবার মিছিল করেছেন। হঠাৎ একটা দুর্দান্ত মুভ নিয়েছে জামাত। সেটা কি? আজকে তারা গুলিস্তানে লাঠি মিছিল করেছে, স্টাম্প হাতে মিছিল করেছে, পুরো ঢাকাবাসীকে দেখিয়ে দিয়েছে জামাত আসলে জিনিসটা কি। সংসদে নরম নরম কথা, ডাক্তার শফিকুর রহমানের আদুরে ভাষা, এরপর ইসলাম একটি লুতুপুতু ব্যাপার, ইসলাম মানে শুধু মায়ের খেয়ে যাবে, সালাম দেবে আর মায়ের খেয়ে চলে যাবে, এই যে একটা লুতুপুতু ব্যাপার ছিল ইসলাম সম্পর্কে, জামাত ইসলাম সম্পর্কে। আজকে সেই ধারণাটা অনেকেরই পরিবর্তন হয়ে গেছে। জামাতের এরকম লুতুপুতু আচরণ অনেকেই বিরক্ত হচ্ছিল। আর কত, এত বিশাল শক্তি নিয়েও জামাত কেন বারবার মাইর খায়? কেন জামাতের লোকেরাই শুধু শাহাদাত বরণ করে? কেন জামাত শিবিরের ছেলেরাই মারা যাবে আর অন্যদিকে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, অপরাধীরা খুন করেও তারা ঠিক রেহাই পেয়ে যাচ্ছে? এটা কতকাল আর চলবে? গতকাল যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে গুলিস্তানে চাঁদাবাজ বিরোধী মিছিল এবং পথসভার আয়োজন করেছিল জামাত। সেই কর্মসূচিতে পরিকল্পিতভাবে চাঁদাবাজরা হামলা করে, যুবদল এর চিহ্নিত সন্ত্রাসীরা জামাতের মিছিলে হামলা করে। হামলা তো হামলা নয়, শুধু একেবারে হত্যার উদ্দেশ্যে হামলা। এমন এমন সব অস্ত্র তারা প্রয়োগ করে যে অস্ত্র দ্বারা কয়েকজনকে একেবারে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয়, এবং টার্গেট ভিত্তিক হামলাগুলো করে। কেউ মাথায়, কেউ ঘাড়ে, কেউ কিডনি টার্গেট করে হামলা করে। এই যে যুবদলের হিংস্র রূপ, চাঁদাবাজদের হিংস্র রূপ, এর কারণ কি? কারণ হচ্ছে এই ঢাকার গুলিস্তানকে কেন্দ্র করে তাদের হাজার হাজার কোটি টাকার ব্যবসা, চাঁদাবাজি। তারা এখান থেকে কোটি কোটি টাকার চাঁদা তোলেন। রোজ যে টাকা এখান থেকে তারা তোলেন, এই টাকা দিয়ে একটা দলকে সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া যায়, স্বর্ণ দিয়ে বাঁধানো যায়, এইরকম চাঁদা তারা তোলেন। বিশাল অ্যামাউন্টের চাঁদা। পুরনো ঢাকার ব্যবসায়ীরা চাঁদা দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেছে। এমন কোনো দোকান নাই, পান দোকান থেকে শুরু করে, মুড়ি বিক্রেতা থেকে শুরু করে, ঠেলাওয়ালা থেকে শুরু করে, ঢাকার কোনো ব্যক্তিকে এরা চাঁদার আওতার বাইরে রাখে না। এবং এই চাঁদাবাজদের এমন একটা টিম আছে, আপনারা জানেন যে হাজী সেলিম আগে নিয়ন্ত্রণ করতো, মানে যখন যে সরকারে থাকে তারাই চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করে এবং এদেরকে পোষে পালে এবং এদের পেছনে খরচ করে, এবং এদের কাছে এমন এমন সব অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে এরা মানে মাসের পর মাস মানুষ হত্যার কাজ করতে পারে। এছাড়াও এদের আবার টর্চার সেল আছে, টর্চার রুম আছে, বিশেষ বিশেষ জায়গা আছে, যে জায়গাগুলোতে নিয়ে যে চাঁদা দিবে না তাকে ইচ্ছা মতো টর্চার করা হবে। টর্চার করতে করতে মেরে ফেলার ঘটনা আছে। আওয়ামী লীগ আমলে আমরা এগুলো শুনেছি। এখন ঠিক সেই দায়িত্বটা যুবদল গ্রহণ করেছে এবং তারা সেম কাজটা করতেছে। এর প্রতিবাদে জামাত একটি শান্ত শিষ্ট ভদ্র আন্দোলন করেছে এবং সেই আন্দোলনে হাজার হাজার শত শত ব্যবসায়ী রাস্তায় নেমে আসে, নেমে এসে স্লোগান দেয়, চাঁদাবাজির এই বাংলায় চাঁদাবাজির ঠাঁই নেই, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।
চাঁদাবাজির বিরুদ্ধে তারা বক্তব্য দেয়। বাজি ছাইয়া দে আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ লেগেছে। আর সেই মিছিল একেবারে প্রকাশ্যে মিডিয়ার সামনে সে মিছিলে হামলা করে যুবদল ক্যাডাররা, করে 4 জনের অবস্থা খুবই মর্মান্তিক, খুবই মুমূর্ষ অবস্থায় আছে তারা। আর অন্তত 15 থেকে 20 জন গুরুতর আহত হন। ঘটনাটা শোনার পরে অনেকেরই ভিতরে একটা অন্য ধরনের প্রতিক্রিয়া ছিল যে জামাত কেন এই কাজটা করতে গেল, আবার জামাত মাইর খাইলো, মরার কাছে পৌঁছে গেল। সংসদের প্রধান বিরোধী দল হয়ে বিএনপির জন্য যেখানে তাদের এত সহানুভূতিশীল কথা, বিএনপিকে এতভাবে সরকারি দলকে সহযোগিতা করা, যেখানে খোদ প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দলকে সহযোগিতা করছেন, ডাক্তার শফিকুর রহমান সাহেবের এলাকায় তার মন্ত্রী প্রতিমন্ত্রীদেরকে পাঠিয়ে এলাকার জনগণের কাজের জন্য নির্দেশ দিয়েছেন, যেখানে সংসদের বিরোধী দলীয় নেতাদের কথায়, সংসদের সদস্যদের কথায় এবং দাবিতে বাংলাদেশের অনেক কিছুই এখন পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে, ইতিবাচক দিকে মুভ করছে বিএনপি। ঠিক সেই সময় আবার এটা কেন? আসলে বিএনপি একদিকে, বিএনপির একটা পার্ট বিএনপির পজিটিভ দিকে খেলছে, আর একটা পার্ট বিএনপিকে ধ্বংসের দিকে খেলছে। দুটোকেই যদি বিএনপি মনে করা হয় তাহলে এটা ভুল হবে। বিএনপি এখন ডুয়েল গেম খেলছে। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, গতকাল এই ঘটনার পর একটা তীব্র প্রতিক্রিয়া হয়। হাসপাতালে তাদেরকে পৌঁছে দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে, ডাক্তার বলেছে আপাতত অবস্থাটা একটু স্টেবল হোক, তারপরে বাকি যে অপারেশন বা যা কিছু করার পরবর্তীতে করা হবে। এই ঘটনা যখন ঢাকা মহানগরী দক্ষিণের আমির বলছিলেন, তার বারবার কথা আটকে যাচ্ছিল, তিনি কথা বলতে পারছিলেন না। এইরকম একটা ঘটনা যে ঘটে যাবে তারা কল্পনাও করেননি। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আজকে তারা রণপ্রস্তুতি নিয়ে শত শত স্টাম্প হাতে নিয়ে আবার মিছিল করেছেন। চাঁদাবাজদের আস্তানা পুলিশ কানের চাঁদার বদলে হুঁশিয়ারি সাবধান চাঁদাবাজদের আস্তানা। এবং আজকে দেখলাম রাস্তায় কোনো কুকুর ছিল না। এবং এই ঘটনা দেখে এবার আমরা দেখছি ফেসবুকে সাধারণ মানুষ তাদেরকে বাহবা দিতে শুরু করেছে, এলাকার মানুষ তাদেরকে বাহবা দিতে শুরু করেছে। তারা এটাই চান, সব সময় নিরীহ নিরপরাধী মানুষ আঘাত সহ্য করবে, মাইর খাবে, এটা তারা চান না। তারা চান আঘাতের প্রতিবাদে পাল্টা আঘাত আসুক, খালি হাতে নয়। ওদেরকে শত্রুকে মোকাবেলা করার মতো স্টাম্প, লাঠি বা যা প্রয়োজন সেই রণপ্রস্তুতি নিয়েই যেন জামাত মাঠে থাকে। যদিও কিছু মিডিয়া এটাকে নেগেটিভ ভাবে প্রচার করার চেষ্টা করছে, কিন্তু জামাত দেখলাম আজকে মিডিয়াকে থোড়াই কেয়ার করছে। তারা ঘোষণা দিয়ে, লাঠি হাতে, স্ট্যাম্প হাতে মিছিল করে বীর দর্পে পুরো গুলিস্তানের চাঁদাবাজিদের বিরুদ্ধে করা স্লোগান দিয়ে তাদের মিছিল শেষ করেছেন। এবং আমরা জানি যদি জামাত তার এই মুভমেন্ট ধরে রাখে তাহলে এই গুলিস্তান অবিলম্বে চাঁদাবাজ মুক্ত হবে। যেখানে যেই চাঁদাবাজ, যে এলাকাকে চাঁদাবাজ মুক্ত করার জন্য এতগুলো মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়েছে, এমন হতে পারে তাদের 2-1 শাহাদাত বরণ করতে পারে। যারা রক্ত দিয়েছে যেই জমিনের জন্য, যে জমিনকে সাধারণ মানুষের বসবাস উপযোগী করার জন্য, ব্যবসায়ীদের নিরাপদ আবাসভূমি করার জন্য, নিরাপদ কর্মস্থল করার জন্য, ব্যবসাস্থল করার জন্য, যেখানে এই নিরীহ মানুষের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই জায়গা অবিলম্বে চাঁদাবাজ মুক্ত হবে। জামাত এটাকে কোনোভাবেই ছাড়বে না বলেই জনগণের বিশ্বাস, জনগণের মধ্যে সেই উৎফুল্ল, জনগণের মধ্যে সেই উৎসাহ কাজ করছে। আজকের এই ঘটনা জামাতের প্রতি মানুষের সমর্থন, গুলিস্তানবাসীর সমর্থন, পুরান ঢাকার মানুষের সমর্থন অনেক গুণ বেড়ে গেছে। এই মানুষগুলো আজকে বাংলা সিনেমায় যখন নায়ক গুন্ডাকে মারে যেভাবে খুশি হয়, ঠিক মারপিট না দেখলেও শুধু স্টাম্প নিয়ে মিছিল দেখে মানুষ আজকে সেই রকম উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করে। বলাই বাহুল্য, আজকে তাদের রণপ্রস্তুতি দেখে রাস্তায় কোনো কুকুর নামে নেই।
যারা কালকে খুব বীরত্ব দেখিয়েছিল জামাতকে খালি হাতে পেয়ে। এই ঘটনা দেখার পর একটা ঘটনা মনে পড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার ৪র্থ হিজরিতে ঘটনাটা ঘটে। সেই ঘটনায় দূর থেকে একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, মানে আসে আর কি, তো তাকে ঈমান আনতে বললে সে বলে যে আমি ঈমান এখন আনবো না, আমি পরে আনবো। তো আপনি শুধু আমি না, আমি তো একলা ঈমান এনে কি লাভ, আমার এলাকায় অমুক এলাকায় কিছু লোক পাঠান, দাওয়াতি বাহিনী পাঠান দাওয়াত দেওয়ার জন্য, তো সেখানকার কিছু মানুষ আপনাদের দাওয়াত কবুল করার জন্য আগ্রহী আমার ধারণা। তো রাসূল এই কথা জানার পর প্রশিক্ষিত, বিশেষভাবে প্রশিক্ষিত, মানে কোরআন নিয়ে গবেষণা করা, মানে কোরআন নিয়ে পড়ে থাকা, কোরআন পড়ছে নিয়মিত, বা মানুষকে দাওয়াত কাজের জন্য উপযুক্ত এরকম নিরীহ ভদ্র সুফি টাইপের, মানে যারা আহলে সুফার সদস্য ছিলেন, এরকম কারি, কয়েকজন কারি যারা পবিত্র কোরআন খুব সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারেন, এরকম প্রায় 2 জায়গায় 2টা বিবরণ আসছে, প্রায় 70 জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই এলাকায় পাঠান, নজদ এলাকায় পাঠান। পাঠানোর পর ওই বদমাইশরা, ওই মুনাফিকরা কি করেছে, যখনই একজন সাহাবী তাদের কাছে আল্লাহ রাসূলের চিঠি উপস্থাপন করলো যে আপনার কাছে চিঠি পাঠিয়েছে, আপনারা এই গোত্রের লোকেরা যেন রাসূল মানে আল্লাহর প্রতি ঈমান আনেন। তো সে চিঠি পড়া তো দূরের থাক, চিঠি পড়ার আগেই প্রস্তুতি নিয়েছিল, মানে চিঠি উপস্থাপন করবে আর ওরা হত্যা করবে, এটা পূর্ব পরিকল্পিত। এমন ভাবে বর্ষা নিক্ষেপ করে ওই সাহাবীর গায়ের মধ্যে যে বর্ষার এত বড় বর্ষাটা এফোর হয়ে যায়, তার শরীরের ভিতর থেকে ভেদ করে চলে যায়। ওই সাহাবী তার সে রক্ত সেটা হাতে নিয়ে তার মুখে দিয়ে বলে যে আল্লাহ আমি সফল হয়েছি। তো ওই ঘটনার পরে এরপরে ওরা আরো কিছু মানুষকে ডাকে যে আসো, এবার রাসূল যে সাহাবীদের পাঠাইছে দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে, এই মোল্লাদেরকে আসো আমরা হত্যা করি। তো একদল আসে নাই, তারা বলছে যে না, এটা অমুকের হেফাজতে আছে, এদের সাথে আমরা লড়াই করবো না, বা এদের মেহমানদের আমরা হত্যা করব না। কিন্তু আরো কয়েকটা গ্রুপ এসে সাহাবীদেরকে ঘিরে ধরে এবং সবাইকে হত্যা করে, একটি দাওয়াতি বাহিনীকে একেবারে সবাইকে পাইকারি দরে হত্যা করে। এর মধ্যে 2 জন উট চড়াইতেছিল, তারা বেঁচে গেছে, আর একজনকে ওরা মৃত ভেবে ফেলে রেখে যায়, সেও বেঁচে গেছে। হাদিসের বর্ণনায় আছে যে একজনকে আল্লাহ বিশেষভাবে উঠিয়ে নিয়ে যান যাতে সে সাক্ষ্য দিতে পারে এবং ঘটনা আল্লাহ রাসূলের কাছে বর্ণনা দিতে পারে। এবং এর মধ্যে একজন সাহাবী মহান আল্লাহকে উদ্দেশ্য করে, যেহেতু সবাইকে হত্যা করা হচ্ছে, আল্লাহ রাসূলের কাছে খবর তো পৌঁছাইতে হবে, তখন বলেছে আল্লাহ আপনি আপনার রাসূলকে খবরটা পৌঁছে দেন যে আমরা তার নির্দেশ মোতাবেক শাহাদাত বরণ করেছি, দাওয়াত পৌঁছে দিয়েছি, এবং আমরা আপনার উপর সন্তুষ্ট ছিলাম, আপনিও আমাদের উপর সন্তুষ্ট হয়েছেন। এবং জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এই খবরটা পৌঁছায়। আল্লাহ রাসূল তাৎক্ষণিক সেই খবর পেয়ে চোখ বন্ধ করে সাহাবীদেরকে এই খবরটা জানান। এটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি, কিন্তু বাস্তবিক আইনের জন্য, বাস্তবিক সমাজ জীবনের জন্য যেহেতু সাক্ষী লাগে, আল্লাহ বিশেষ কুদরতে সে সাক্ষীর ব্যবস্থা রাখলেন। ওই যে 2 জন উটচারী ছিলেন, তাদের মধ্যে একজন যখন ফিরে আসছে, খবর দেখছে পাখি উঠতেছে ওই জায়গাটায়, হত্যাকাণ্ডের জায়গাটায়, তখন তারা সেখানে ছুটে আসলে তাকে হত্যা করে, আরেকজনকে হত্যা না করে ওরা ছেড়েই দেয়। আর তো মোট এই 2 জন সাক্ষী পাওয়া গেছে, 3 জন জীবিতের মধ্যে 2 জন সাক্ষী পাওয়া গেছে, 3 জন জীবিতের একজন আবার পরে মারাও গেছে। এরপর এরা যখন এসে খবর দেয়, খবর দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আর দাওয়াতি বাহিনী না, এবার রণসজ্জায় সজ্জিত করে তার বিশেষ অভিযান প্রেরণ করেন। এবং সেই অভিযানে যারা গিয়েছে তাদের উপর চরমভাবে প্রতিশোধ নেয়, এমনকি তাদের গবাদি পশু পর্যন্ত গনিমত হিসেবে তারা নিয়ে চলে আসে, এবং অনেক লোককে তারা বন্দী করে, যদি ওদের মতো হত্যা করে না, এবং যারা যুদ্ধ করেছে তাদেরকে হত্যা করেছে, আর অধিকাংশকে তারা বন্দী করে নিয়ে আসে, মানে মুক্তিপণ আদায় করার জন্য এবং তাদের প্রতিশোধ নেওয়ার জন্য। প্রথমে পাঠিয়েছে কি দাওয়াতি বাহিনী, খালি হাতে, একেবারে খালি হাতে। ঘটনা শুনে আপনাদের মনে হতে পারে আরে রাসূল কি নাউজুবিল্লাহ কি বোকামি ট্রেনা করেছেন।
ওরা দাওয়াত গ্রহণ করবে, একটা রাসূল একজন দাওয়াতি বাহিনী পাঠিয়েছেন, সেখানে তো আসলে যুদ্ধের প্রস্তুতির কোনো প্রয়োজন ছিল না। কিন্তু ওরা বেইমানি করেছে, ওরা দাওয়াত গ্রহণ না করে ওরা ফিরত দিতে পারতো, না দিয়ে সবাইকে হত্যা করেছে। এরপর রাসূল তার সৈন্যবাহিনী পাঠিয়েছেন। এটাই নিয়ম। আপনি নিরীহদের উপর, দাওয়াতি বাহিনীদের উপর, যারা আপনাদেরকে কিছুই করে না, একটা লাঠি পর্যন্ত নিয়ে রাস্তায় নামে নাই, তাদেরকে পেয়ে আপনারা ইচ্ছে মতো পিটাবেন, তারা কি ঘরে, এরপরে কি তারা বসে থাকবে? আমরা দেখতে চাই এবং আশা করি আমরা দেখতে পাবো যে এই গুলিস্তানকে অবশ্যই অবশ্যই বাংলাদেশের আইনি শক্তি দিয়ে না পারলে এইরকম রাজনৈতিক শক্তির মাধ্যমে হলো এইখান থেকে চাঁদাবাজকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের শান্তির জন্য, সাধারণ মানুষের শান্তির জন্য, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সংরক্ষণের জন্য, বাংলাদেশের অর্থনীতিকে চালু রাখার জন্য, মানুষের স্বাভাবিক জীবনযাপনকে সমৃদ্ধ করতে, সমুন্নত রাখতে অবশ্যই অবশ্যই এইরকম রাজনৈতিক কর্মসূচি নিতে হবে। শুধু এক সালাউদ্দিনের আইন মানে আইন রক্ষাকারী বাহিনীর উপর, আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলে বোকামি হবে। আমরা আরো দুটো ঘটনা দেখলাম যে একজন লোককে পিটিয়ে তারপরে তার অন্ডকোষ চেপে ধরে তার কাছ থেকে চেকে সই করে নিয়ে নিয়েছে যুবদলের সন্ত্রাসী চাঁদাবাজিরা। এদেরকে অবশ্যই অবশ্যই সম্মিলিতভাবে প্রতিরোধ করে তুলতে হবে। শুধুমাত্র প্রচলিত আইন ব্যবস্থা, এই সরকারের আইনি কাঠামো, পুলিশ, এদের উপর আর ভরসা করে বসে থাকার এক দণ্ড সময় নেই। যত দেরি করবেন তত বেশি ক্ষতিগ্রস্ত হবেন। সুকৌশলে, নিয়মতান্ত্রিকভাবে এবং শক্তি প্রয়োগের মাধ্যমে এই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর সরকারের উচিত, এই চাঁদাবাজরা যেহেতু সরকারের পক্ষের কেউ না, মানে সরকারের জন্য উপকারী কেউ না, হ্যাঁ দলের জন্য উপকারী কিন্তু সরকারের জন্য চরম ক্ষতিকর, দলের কিছু ব্যক্তির জন্য উপকারী। সম্প্রতি শেখ হাসিনার একটা বক্তব্য, মানে মিটিং এর খবর পাওয়া গেছে, যেখানে তার খুব অধস্তন কর্মীরা তাকে অপমান করছে এই বলে যে আপনি তো এই করছেন, ওই করছেন, আমাদের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন, আমার এইটা করার কথা ছিল, ওইটা করার কথা ছিল, আমি না করি নাই, আপনি আমাকে এটা দিবেন ওইটা দিবেন বলেছিলেন, কিন্তু আপনি শেষ পর্যন্ত দিলেন অমুককে। এখন আবার আমাদেরকে বলছেন আন্দোলন চাঙ্গা করতে, মাঠ গরম করতে, লোকদেরকে জোগাড় করতে। আমাদের পক্ষে আর সম্ভব না। মানে আরো 2-3 জন মিলে মোটামুটি শেখ হাসিনার কৃতকর্ম তার সামনেই তাকে ঝেড়ে দিয়েছে। আপনার যে লোকগুলো, তখন শেখ হাসিনা একটা জবাব দিয়েছে যে দেখো, এতদিন যাদেরকে কথা বলার আগে তারা বলতো কয়শো কোটি টাকা লাগবে বলেন ম্যাডাম, তারা এখন আমার ফোন ধরে না। যারা বলতো কয়শো কোটি টাকা লাগবে ম্যাডাম, তারা এখন আমার ফোন ধরে না। এই কথাটা তখন মিটিংয়ে শেখ হাসিনা বলেন। বিএনপির সালাউদ্দিনের, তারেক রহমানের এমন দিন আসার আগে বিএনপি সতর্ক হোক, সরকার সতর্ক হোক। তাদের ফোন এই চাঁদাবাজরা, এই টাকাওয়ালারা, কুমিরওয়ালারা কিন্তু ধরবে না। যখন মাইর শুরু হয়ে যাবে, আজকে যে লাঠি মিছিল গুলিস্তানে হয়েছে, এই লাঠি মিছিল কিন্তু গণভবনের দিকে কিংবা প্রধানমন্ত্রী বাসভবনের দিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর সচিবালয়ের দিকে হতে পারে, এবং এটা খুব বেশি এই জুলাইতেও হতে পারে। এই জুলাইতেই কিছু একটা হতে পারে যদি এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না ঘটায়। একদম অসহায় হয়ে পড়বে, কারো সহযোগিতা তারা পাবে না। শেখ হাসিনার মতো ফোন দিয়ে কাউকে পাবে না। দুঃসময় এমন জিনিস, সে সময় কাউকে পাওয়া যায় না। অতএব এদেরকে সহযোগিতা করবেন না। আরেকটা জিনিস এই সরকারকে সতর্ক করে দিচ্ছি, বিরোধী দল সংসদে প্রস্তাব দিয়েছিল যে আসেন আমরা 300 জন এমপি অন্তত এই ব্যাপারে একমত হই যে আমরা কোনো চাঁদাবাজকে সুযোগ দেব না, প্রশ্রয় দিব না, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবো। সংসদেও বলেছিলাম আসেন একটু সিদ্ধান্ত নেই এই 300 জন মিলে। তখন মহিলা এমপিরা নির্বাচিত হয়নি। যে আমরা 300 জন মিলে সিদ্ধান্ত নেই যে আগামীকাল থেকে এই দেশে আর কোনো চাঁদাবাজি কাউকে করতে দেওয়া হবে না। যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি, তাহলে তেল ক্রাইসিস যেভাবে উবে গেছে, উদাও হয়ে গেছে, বাংলাদেশ থেকে চাঁদাবাজরা উদাও হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু সাথে সাথে এও বলেছিলাম, এখানে বসা এই লোকগুলা যদি চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেয় এবং এখান থেকে সুযোগ নেয়, তাহলে চাঁদাবাজি বাংলাদেশ থেকে বিদায় করা সম্ভব না। এটা সংসদে পাশ হোক।
যে সংসদ সদস্যরা এমপিরা কেউ চাঁদাবাজের প্রশ্রয় দেবে না। বিরোধী দলের পক্ষ থেকে এই প্রস্তাবে অ্যাপ্রিসিয়েট করা হয়, কিন্তু সরকারি দলে অ্যাপ্রিসিয়েট করেননি। তার মানে এই সংসদে যারা আছেন তারাই চাঁদাবাজদেরকে এখন প্রশ্রয় দিচ্ছেন। এই সংসদ সদস্য এবং একজন মন্ত্রী আছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তিনি তার বক্তব্যে একটা ভাইরাল একটা ফাঁস হওয়া বক্তব্যে দেখা গেছে, মিটিংয়ে দেখা গেছে যে তিনি চাঁদাবাজের টেকনিক শেখাচ্ছেন। এইভাবে একটি চাঁদাবাজ সরকার যদি রাষ্ট্রে থাকে, তো সেই রাষ্ট্রের জনগণ কখনো রাষ্ট্রের সেবা পেতে পারে না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ট্যাক্স তুলবে, সেই ট্যাক্সের বিনিময়ে রাষ্ট্র রাজস্ব বাড়বে, সেই রাজস্ব দিয়ে জনগণের সেবা করবে। রাজস্বের চেয়ে অনেক বেশি চাঁদা তোলা হয়, রাজস্বের চেয়ে অনেক বেশি চাঁদা কালেকশন করা হয়, এবং সেই চাঁদা যেহেতু এটা অবৈধ অর্থ, সেটা বাংলাদেশে খুব বেশি ব্যবহার করার সুযোগ তাদের থাকে না, তাদেরকে সেটা দেশের বাইরে পাচার করতে নিয়ে যেতে হয়। এটা অনেক বড় ক্ষতি অর্থনীতির জন্য, এবং সেই ক্ষতিটা দেশের জনগণের যেমন ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, সরকারের ক্ষতি। এই সরকারগুলো এই চাঁদাবাজের অর্থনীতির কারণে, এই চাঁদাবাজের অর্থ পাচারের কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো বিপদে পড়ে। কারণ যখন টাকাগুলো চাঁদাবাজরা নিতে নিতে মোটামুটি নিজের পেট মোটা করে ফেলে, তখন তারা এটা সংরক্ষণের কথা ভাবে, তারা ওই বিদেশে গিয়ে এরপরে শেখ হাসিনার ফোন বন্ধ করে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বন্ধুদেরও কিন্তু আপনি ফোনে পান নাই। আবার সেই দিন আসার আগে আপনি চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আসসালামু আলাইকুম।